বাঁচানো গেল না ধর্ষণের শিকার শিশুটিকে। মাগুরায় জানা যায় মানুষের ঢল। দোষীদের দ্রুত বিচার করার নির্দেশ প্রধান উপদেষ্টার। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু। সরকারি টাকায় 560টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে জানালেন শফিকুল আলম। 1 টাকাও দেয়নি সৌদি আরব। এবং এনআইডি সেবা নিজেদের কাছেই রাখতে চাই ইসি। আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। আগাম মন্তব্য করতে নারাজ সচিব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। মাগুরায় জানাজার শেষে চিরনিদ্রায় শায়িত করা হলো কোটি মানুষের আবেগ শিশু আছিয়াকে। এর আগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে নেওয়া হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে মরদেহ নেওয়া হয় মাগুরায়। এদিকে সার্জিস আলম আর মামুনুল হক খুনি ধর্ষকের দ্রুত বিচার দাবি করেন। মাগুরা প্রতিনিধি কামরুল ইসলামের সহযোগিতায় মনিরুল ইসলামের প্রতিবেদন। আসিয়া নামের অর্থ পাপীকে পথ দেখানো। হয়তো বাবা মা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই কলিজার টুকরোর নাম রেখেছিলেন আসিয়া, কিন্তু বাবা মায়ের সেই স্বপ্ন যেন এখন দুঃস্বপ্ন। পাপীকে পথ দেখানো হয়নি, বরং পাপীর হাতেই জীবনকে সঁপে দিয়ে কোটি মানুষকে কাঁদিয়ে আসিয়া এখন পরপারের বাসিন্দা। বেলা 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে হতভাগা শিশুটি। হাসপাতালে আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে আসেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম আর খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তারা এই ধর্ষণের বিচার প্রক্রিয়ায় গাফিলতি না দেখলেও চান দ্রুত সময়ে ফাঁসির আদেশ। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। একজন মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। সুরতাল শেষে আসিয়ার মরদেহ নেওয়া হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শিশু আসিয়ার নিথর দেহ নেওয়া হয় মাগুরায়। আসিয়ার লাশ পৌঁছাতেই শোকে কাতর হয়ে পড়েন মাগুরাবাসী। নোমানী ময়দানে শেষ হয় আসিয়ার প্রথম জানাজার নামাজ। পরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় আসিয়াকে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে। এতে গভীর শোক জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, 7 দিনের মধ্যে মাগুরায় শিশু নিপীড়নের বিচার শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। গেল বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় 8 বছরের এক শিশু। সেই ঘটনা সহ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে সব শ্রেণী পেশার মানুষ। মাগুরার হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা শেষে নির্যাতিত শিশুটিকে ভর্তি করা হয় ঢাকার সিএমএইচে। সেখানেও 6 দিনের যুদ্ধ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে চলে গেল সেই শিশুটি। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। শোক জানায় বাংলাদেশ সেনাবাহিনী। শিশুটির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শোক বার্তায় আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন তিনি। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই ঘটনায় 7 দিনের মধ্যেই বিচার কাজ শুরু হবে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে,
ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংশোধিত নতুন আইনের অধ্যাদেশ আগামী রবিবার প্রণয়ন করা হবে। শিশু ও বলাৎকার বিষয়ে গঠন করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। এ সময় দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক পর্নোগ্রাফি ওয়েবসাইট খোলা হয়েছে বলে জানান উপদেষ্টা। শিগগিরই বন্ধ করা হবে এসব ওয়েবসাইট। সবাই সর্বোচ্চ দায়িত্ববোধ থেকে কাজ করবে দেখে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে ধর্ষক ও খুনিদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের মিরপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এ সময় মানবিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চান জামায়াত আমির। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখন একটা রেগুলার এঙ্গেজমেন্ট থাকতে চাই, এঙ্গেজমেন্ট চাই, এবং আমরাও বলেছি যে হ্যাঁ, আমরা রাশিয়ার সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকবে এবং আমাদের এই এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করবে। আন্তর্জাতিক ইস্যুতে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরা পারস্পরিক সহযোগিতা কতদূর করা যায় সেইভাবে আমরা একসাথে কাজ করব। এদিকে বিকেলে রাজধানীর মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইফতার মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত ইসলামী মিরপুর পূর্ব থানা। অনুষ্ঠানে জামায়াত আমির মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত কঠোর বিচার দাবি করেন। আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার আপনজনদেরকে এই শোক বহন করার তৌফিক দান করুন, এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং ধর্ষণের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। এ সময় সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত জাকাত ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা দুর্নীতিবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই, এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। স্থিতিশীল অবস্থা তৈরিতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অতীতের মতো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিজে সম্পৃক্ত হওয়ার আশাও জানান তিনি। শেখ হাসিনার শাসনকালে উত্তরাঞ্চলের কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ভোটাধিকার হরণকারী ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এই সময় বিগত দিনের গুম, খুন আর নিপীড়ন নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতা আনার দাবিও জানান বিএনপির এই নেতা। যারা গরিব দুঃখী মানুষের টাকা ২৮,০০০ কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারের আওতা আনতে পেরেছে? রহস্য কোথায়? দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত একটি নির্বাচনের দাবিও জানান তিনি। দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য, সেদিকে এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। এদিকে রাজধানীর আগারগাঁও এলজিআরডি মিলনায়তনে উত্তরাঞ্চল প্রকৌশলী ফোরামের ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপি নেতারা। এ সময় তারা উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বগুড়া তথা নর্থ বেঙ্গলের মানুষ অনেক অবহেলিত এবং বৈষম্যের শিকার। আপনাদের ঐক্য বড়ই প্রয়োজন। আজকে আমাদের উত্তরাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যে কারণে আমাদের কৃষি আজকে মারাত্মক হুমকির মুখে পড়েছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও অন্যান্য জায়গার তুলনায়
এখন আমরা পিছিয়ে আছি। উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের ওই এলাকাটাকে ডেভেলপ করার জন্য আপনারা যেখানে আছেন সেখান থেকে যদি প্রচেষ্টা করেন তাহলে কিন্তু আমি মনে করি না যে আমাদের উত্তরবঙ্গের ডেভেলপমেন্টটা খুব কষ্টকর হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেল 5টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রায় 7 বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। তার এবারের সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট বিষয়ক আলোচনা অগ্রাধিকার পাবে। এছাড়া মানবাধিকার ইস্যুও গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে যাবেন দুজন। সরকারি টাকায় 560টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয় তদন্ত করে দেখছে। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম জানান, পতিত স্বৈরাচার সরকার 560টি মডেল মসজিদ তৈরি করেছে। $1 বিলিয়ন ব্যয়ে নির্মিত এসব মসজিদের ব্যাপারে তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্প। সৌদি আরব এখানে 1 টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় $1 বিলিয়ন একটি প্রকল্প। পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট। সৌদি এখানে 1 টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিজেদের কাছেই রাখতে চান নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এজন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। তবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় পরিচয়পত্র সেবা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে। এ বিষয়ে আগাম মন্তব্য সমীচীন নয়। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। এনআইডি সেবা কার অধীনে থাকবে তা নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনে কয়েক বছর ধরে টানাপোড়েন চলছে। এক ছাদের নিচে নাগরিকদের সেবা এবং তথ্যের সুরক্ষা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি সামনে আনছে সরকার। অন্যদিকে কমিশন বলছে, স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এই কার্যক্রম পরিচালনায় তারাই দক্ষ। বৃহস্পতিবার নিজ দপ্তরে এনআইডি তথ্য নিরাপত্তার বিষয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিষ্ঠিত একটি পদ্ধতি ভাঙা ঠিক হবে না। যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক। সুরক্ষিত নয় এটাই হয়ে থেকে গেলে তাই 182টা সংস্থা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে এবং এই সেবার আরও চাহিদা আছে কেন? সুরক্ষিত বলেই তো চাচ্ছে। যদি সুরক্ষিত না হতো তাহলে কি চাইতো? এমন স্পর্শকাতর বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হয়ে কারো মন্তব্য সমীচীন নয় বলেও জানান আখতার আহমেদ। কোনো মতামতকে অগ্রিম মতামত হিসেবে আলোচনায় এনে অনাকাঙ্ক্ষিত তথ্য দেওয়া বা অনাকাঙ্ক্ষিত একটা কথা বলা আমার মনে হয় যে আমার সীমাবদ্ধতায় আছে। এদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। তুলে ধরেন আন্দোলনের যৌক্তিকতা। সিভিল রেজিস্ট্রেশন অথরিটি এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। তবে যেহেতু ডাটাবেসটা নির্বাচন কমিশন আন্ডারে নির্বাচন কমিশন মেনটেন করে, আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটি যা কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে এনআইডি পরিসরটা আমাদের আরো বৃদ্ধি করতে হবে। সরকার দাবি মেনে না নিলে 19 মার্চ সকাল 9টা থেকে 3 ঘন্টার কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়, শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। গণবিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি সদর দপ্তর। এতে বলা হয়, সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, কাকরাইল ও মিন্টো রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা করা যাবে না।
আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে এমন নির্দেশনা দেওয়া হয়। শিল্প খাতের অস্থিরতা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহল জড়িত বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, এদের প্রতিহত করতে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর পুলিশ সুপার লাইনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। এতে অনেকের স্বার্থে আঘাত লাগছে। প্রশাসনকে ব্যর্থ প্রমাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন আইজিপি। অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, যেন এখানে বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে। এরকম তো অনেকেই আছেন, এটা যাদের স্বার্থে লাগছে। তো এটা খুব স্বাভাবিক। আমরা নিশ্চিতভাবে জানি না যে কেউ আছেন অথবা কে আছেন, তবে এটা একটা খুবই সাধারণভাবে কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই। প্রজ্ঞাপন জারির প্রায় 1 যুগ পর আপিল বিভাগের সিদ্ধান্তে 10ম গ্রেডের 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 2য় শ্রেণীর মর্যাদা পেলেও বেতন সহ আনুষঙ্গিক সুবিধা পেতেন 3য় শ্রেণীর কাঠামো অনুযায়ী। এ নিয়ে তৈরি হয় অসন্তোষ। আইনি লড়াইয়ে যান প্রাথমিকের প্রধান শিক্ষকরা। 2019 সালে 10ম গ্রেডের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত, কিন্তু নানা প্রক্রিয়ায় সেই রায়ও বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার রিভিউ নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর ফলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের 2য় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা এবং 10ম গ্রেডে বেতন পেতে আর বাধা থাকছে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন, 2য় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন। শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, অতীতে ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে। আপিল বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রিটকারী প্রধান শিক্ষকরা। এখন থেকে আমরা সততার সহিত কাজ করব এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। আর আমরা বাংলাদেশের সকল প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আর আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন যে আমরা এটার একটা অংশ, হ্যাঁ একটা অংশ হয়েছি, আমরা শিকার হয়ে একটা অংশ হয়েছে। আসলে আমরা কেউই কখনো আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই। প্রধান শিক্ষকদের 10ম গ্রেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে বলা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পানির সংকটে হাহাকার রাজধানীর মিরপুরের বিস্তীর্ণ এলাকায়। 8-10 দিন ধরে পানি নেই হরিরামপুর, কোটবাড়ি, বাগবাড়ি, বড়বাজার, দারুসালাম সহ কয়েকটি এলাকায়। রমজানের সারা রাত জেগে থেকেও মিলছে না পানি। পানি সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। সুরায়া মনির প্রতিবেদন। সেদিন আমি 43,000 টাকা পানির বিল দিয়ে আসছি, আর বইলার পানি তো পাই না, আপনার বিলটা নিবার লাগছেন যে। আবার লাইনও কাটতে আসে, সবচেয়ে বড় লাইন কাটতে আসে, 2000 টাকা দেন, লাইন থুয়ে যাবো। দিনের পর দিন পানি না পেয়ে এমনই অভিযোগ জানান বাগবাড়ির এলাকার নুসরাত। ওয়াসার পানি গভীর রাতে যদিও আসে, তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত। পানিতে আয়রন হয়, অনেক সময় ব্লিচিং বেশি আসে, ফেনা বের হয়, যার কারণে পানি অনেক সময় খাওয়াও যায় না। পানি থাকো না, একটু আইসে কতক্ষণ এ আবার পানিটা আবার যাইব গা, এত কষ্ট করে মানুষের থাকা পারে। ময়লারা 3টা বাজে ওইটা পানি হিসাবে মাজার সমস্যা, পানিতে ফেনা উঠে, পানিতে ময়লা ধরে। রমজানের দিনে মানুষের যদি আপনার পানিটা না পায়, তাহলে সেই জায়গায় আপনার মানুষ ইফতারি এবং তাদের খাবার দাবার পাকাইতে খুব সমস্যা হয়। রমজান মাসে পানির জন্য এমন হাহাকারে নাভিশ্বাস স্থানীয়দের। হরিরামপুর, কোটবাড়ি, বড়বাজার ও দারুসালাম সহ কয়েকটি এলাকায় পানি নেই দীর্ঘদিন। ফলে পাশে তুরাগ নদের নোংরা পানি দিয়ে দৈনন্দিন কাজ সারেন অধিকাংশ মানুষ। দিনের বেলা কোনো পানি আমরা পাই না, কোনো মহিলা গোসলও দিতে পারে না, নামাজ রোজা নামাজ করতে পারে না। সরকার ট্যাক্স দিই, ব্যাট দিই, সব কিছু আমার কাছ থেকে নেই, কিন্তু অথচ আমরা শান্তিভাবে একটু আবাদত বন্দি করবো, তা আমরা পাইতেছি না। আয়রনের লাগে পানি খাওয়া যায় না, আর পানি তো থাকে না। যে নদীর থেকে পানি আইনে মনে করেন যে এই ধোয়া পাকলি করা, পাক করা ইয়ে লাগে, তারপর করা লাগে। খোঁড়া চুক্তি তুলে ধরে স্থানীয় পানির পাম্পের দায়িত্বরত বলেন, সমস্যা কবে কাটবে তা তার জানা নেই। যেখানে মানুষ পানি 1 বালতি ব্যবহার করে, সেখানে 3 বালতি ব্যবহার করছে গরমের কারণে।
যার কারণে পানি প্রেশারটা কম মনে হচ্ছে। আসলে কিন্তু পানি কিন্তু ঠিক করতেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাজধানীতে কোথাও কোথাও পানির সংকট আছে স্বীকার করে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বলছে এটি এলাকাভিত্তিক সাময়িক সমস্যা। নিয়মিত বিল পরিশোধের পরও কেন পানি সরবরাহ নিশ্চিত করতে পারছে না ওয়াসা, সেটি জানতে চান রাজধানীর মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জমে উঠেছে রাজধানীর ঈদ কেনাকাটা। ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতান সবখানেই ভিড়। ক্রেতা বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি। আবহাওয়া বিবেচনায় সুতির কাপড়ের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। রোজার মাঝামাঝিতে এসে জমজমাট ঈদ শপিং। ভিড় এড়াতে একটু আগেভাগেই কেনাকাটা শেষ করতে চায় নগরবাসী। ফলে মার্কেটগুলোতে ঈদের আমেজ। বিপণী বিতান, শপিং মল থেকে শুরু করে ফুটপাতেও বেড়েছে কেনাকাটা। এটা 500 হলে ঠিক হইতো, 400 হলে ঠিক হইতো, তো পরে 800 টাকায় নিলাম। 300-400 করে এমনি সময় আমরা কিনি, এখন এসে দেখতেছি 600, 650 এর নিচে দিচ্ছে না। সাধারণত কেনাকাটার জন্য বিকেল কিংবা সন্ধ্যার সময়টাকেই বেছে নেন ক্রেতারা। তবে এবছর দুপুরের আগে থেকেই ভিড় দেখা যাচ্ছে মার্কেটগুলোতে। ফলে দিনভরই উৎসবের আমেজ। কাপড় দেখার মতো চাদর কিনছে, তেমন বেশিটা দেখি নাকি কম কথা। এক একটা টপস তো 550 টাকা করে নিতেছে, দামটা আগের তুলনায় একটু বেশি। ঈদে বাঙালিয়ানা সাজেই নিজেকে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন মেয়েরা। দোকানিরাও প্রাধান্য দিচ্ছেন শাড়ি, 3 পিস, 1 পিসে। শিশুদের পায়জামা, পাঞ্জাবি, ফ্রক, গেঞ্জি সেট সহ আধুনিক ডিজাইনের পোশাকও পাওয়া যাচ্ছে। তবে আবহাওয়া বিবেচনায় সুতির কাপড়ের চাহিদাই বেশি। সুতির ভিতরে কাজ করা কিছু ড্রেস আছে, এটার প্রাধান্য বেশি। রমজানের শুরুতে এরকম ছিল, সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ। বিপণী বিতানগুলো জমজমাট হলেও তেমন কেনাকাটা বাড়েনি মিরপুরের বেনারসি পল্লীতে। যদিও রোজার শেষ দিকে বিক্রির আশায় ঢাকায় মসলিন, জামদানি, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্ক, জর্জেট, কাতান সহ নানা ধরনের বাহারি কাপড়ের পসরা সাজিয়েছে বেনারসির দোকানিরা। অন্যান্য মার্কেটের চাইতে এখানে কোয়ালিটি সম্পন্ন জিনিস পাওয়া যায় এবং রিজনেবলও পাওয়া যায়। বাড়তি তো চাই, তাই না? আর আমরা তো চাবো একটু, আমার যতটা হয় সেই অনুযায়ী নিতে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ ঘিরে নরসিংদীর বাবুরহাটে ব্যস্ততা বেড়েছে পাইকারি ব্যবসায়ীদের। কাপড় কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন এ মোকামে। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদীর বাবুরহাট একটি ঐতিহ্যবাহী হাট। 3 পিস, শার্ট, প্যান্ট, শাড়ি, লুঙ্গি সহ দেশে তৈরি সব ধরনের কাপড় পাওয়া যায় এ বাজারে। বৃহস্পতি, শুক্র ও শনিবার বসে এ বাজার। এখানে দোকান আছে 10,000। ঈদ উপলক্ষে এ দোকানগুলোতে নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা। এবং আমাদের তো নতুন মডেল, নতুন নতুন ডিজাইনের যে কোয়ালিটিগুলো আসছে সবগুলা তারা এখন আইসা দেখা সবাই নিতেছে। আমরা এই টাইমে মনে করেন গত বছর দিয়া কুলাইতে পারছি না, এই বছর অনেক খারাপ। ক্রেতা যারা কিনবো এদের কাছে টাকা পয়সা এরকম নাই, দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো না। আমাদের দোকানে সপ্তাহে 10-12 লাখ টাকা আমদানিও হয়। বেচে কিনা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে গত সপ্তাহে, এই সপ্তাহে একটু দম যাইতেছে। গত বছরের তুলনায় এবছর কাপড়ের দাম না বাড়ায় পাইকাররা কাপড় কিনছেন লাভের আশায়। এখনো পুরোপুরি না জমলেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেচা কেনা। কাপড়ের কোয়ালিটি ভালো আছে, কাপড়ের দাম সাশ্রয় আছে, লাভবান হতে পারবে ব্যবসা করে। এদিকে মৌসুমী কর্মী হিসেবে কর্মসংস্থান তৈরি হয়েছে 20,000-এরও বেশি মানুষের, যাদের দৈনিক মজুরি 500 থেকে 2,000 টাকা পর্যন্ত। মোটামুটি এনের যে ইনকামটা বা পার্সেন্টেজটা পাই এটা দিয়ে আল্লাহর মতে আমাদের সংসার মোটামুটি ভালোই চলে। এবার রমজান মাসে ঈদকে সামনে রেখে বেচা কেনা বৃদ্ধি পেয়ে প্রায় 6,000 কোটি টাকার লেনদেন হবে বলে জানান বণিক সমিতি। বেচাকেনা রমজানের 1 মাস আগে থেকে রমজান পর্যন্ত বেচাকেনা ভালো, সারা দেশ থেকে পাইকার আসে, খুচরা পাইকার আসে। রমজান মাস হলে 5,000-6,000 কোটি টাকা মতন বেচাকেনা। আফরিন পপি, মোহনা সংবাদ। কুষ্টিয়ার সেউরিয়ায় আখড়াবাড়িতে এবার সংক্ষিপ্ত পরিসরে শুরু হয়েছে লালন শরণ উৎসব। মূল আখড়াবাড়ির ভেতরে সাধু বাউলেরা অষ্টপ্রহর ব্যাপী বা একদিন রীতিনীতি মেনে তাদের আচার আচরণ করবেন। শুক্রবার সকালে পুণ্য সেবার মধ্য দিয়ে শেষ হবে লালন শরণ উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমার তিথিতে জমকালো আয়োজনে 3 দিন ব্যাপী এই উৎসব করা হয়।
তবে এবার রমজানের কারণে আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। আখড়াবাড়ির পাশে কালী নদীর পাড়ে আয়োজন করা হয়নি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধরে এই দিনটা ধরে লালন সাঁইজি বেঁচে থাকতে অনুষ্ঠানটা করতেন, তো এটা হচ্ছে তার স্মরণ উৎসব। সারা বছর আমরা ওই দিনের আশায় থাকি যে কবে দোল পূর্ণিমা আমাদের মিলন মেলা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ আসে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আসে, অন্যান্য দেশের থেকেও আসে। লালন সাঁইজি তার জীবদ্দশায় তার আখড়াবাড়ি এই ছেউড়িয়াতেই নদীর কূলে সুন্দর পরিবেশে তার শিষ্য এবং সাধুগুরু বৈষ্ণব সকলকে নিয়ে এই অষ্টপ্রহরী সাধুসঙ্গ করেছেন। দেশের বাইরের খবর। ইউক্রেনকে হটিয়ে কুরস্কের সবচেয়ে বড় শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। এর আগে ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে শর্তের তালিকা উপস্থাপন করে মস্কো। অন্যদিকে নাসার শীর্ষ বিজ্ঞানী সহ 23 জন চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের সুজ্জা শহরের নিয়ন্ত্রণের দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত বছরের আগস্ট মাসে হঠাৎ হামলা চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে এক তালিকা উপস্থাপন করেছে রাশিয়া। এর আগে আমেরিকার মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে যেতে সম্মতি দেয় ইউক্রেন। এতে রাজি না হলে রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার শীর্ষ বিজ্ঞানী ক্যাথরিন কেলভিন সহ মোট 23 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এএফপি। অন্যদিকে সিরিয়ায় চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশটির উপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে কানাডা। সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে কানাডা সহ বেশ কিছু পশ্চিমা দেশ এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। যৌথ বাহিনীর 30 ঘণ্টার অভিযানে পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জিম্মি দশার অবসান হয়েছে। অভিযানে বেলুচ লিবারেল আর্মি BLA জঙ্গি গোষ্ঠীর 30 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রেনের 29 যাত্রী। এর মধ্যে 16 জনকে CMH এবং 13 জনকে বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে 4 শতাধিক যাত্রীকে। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। শ্বাসরুদ্ধকর 30 ঘণ্টারও বেশি সময়ের অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জিম্মি সংকটের অবসান হয়েছে। বুধবার রাতে এক বিবৃতিতে ISPR জানায়, সেনা, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং SSG জওয়ানদের সাঁড়াশি অভিযানে সফলভাবে জিম্মি সংকট শেষ হয়েছে। অভিযানে বেলুচ লিবারেল আর্মি BLA জঙ্গি গোষ্ঠীর 30 সদস্যদের প্রত্যেকেই মারা গেছে। আহত হয়েছে ট্রেনের 29 যাত্রী। এর মধ্যে 16 জনকে CMH এবং 13 জনকে বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে 4 শতাধিক যাত্রীকে। ISPR এর ডিজি জানান, যেখানে ওই ঘটনাটি ঘটেছে তা যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকা, ফলে সেখানে পৌঁছানো অনেক কঠিন ছিল। এছাড়া সন্ত্রাসীরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় অভিযানও ছিল ঝুঁকিপূর্ণ। জিম্মি নাটক অবসানের পর বেলুচিস্তান সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার পর সফল অভিযানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এদিকে সশস্ত্র এ জঙ্গিরা ট্রেন ছিনতাইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। ট্রেনটি একটি টানেল থেকে বের হওয়ার পরপরই রেল লাইনে বোমা বিস্ফোরিত হয় এবং ট্রেনটি থেমে যায়। ওই সময় পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিরা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওটির পরের অংশে দেখা যায় যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত মঙ্গলবার 450 যাত্রীসহ জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন ছিনতাই করে জঙ্গিরা। যৌথ বাহিনীর অভিযান শুরুর আগেই 21 যাত্রীকে হত্যা করে তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আগামী এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। তার জন্য 15 সদস্যের নারী দল ঘোষণা করেছে BCB। বাছাই পর্বে নারী দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
আগামী 5 থেকে 19 এপ্রিল লাহোরে হবে বাছাই পর্বের খেলা। ঘোষিত দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার ইসমা তানজিম, যিনি এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক করেননি। তবে ইতোমধ্যে 4টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন তিনি। 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, যেখানে মোট 8টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। বাঁচানো গেল না ধর্ষণের শিকার শিশুটিকে, মাগুরায় জানাজায় মানুষের ঢল, দোষীদের দ্রুত বিচার করার নির্দেশ প্রধান উপদেষ্টার। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব, স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু। সরকারি টাকায় 560টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে, জানালেন শফিকুল আলম। 1 টাকাও দেয়নি সৌদি আরব। এবং এনআইডি সেবা নিজেদের কাছেই রাখতে চাই ইসি, আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। আগাম মন্তব্য করতে নারাজ সচিব। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।